ঠাকুর ঘর থেকে আসতে গন্ধ আসছে। আমি যে রুমে শুয়েছি, রুমের জানালাটা দিয়ে দোলনাটা দেখা যায় পরিষ্কার পরিষ্কার শুনতে পাচ্ছি। 11টা 1টা নাগাদ দোলনা দুললে যে আওয়াজটা আসতে পারে, সাউন্ড আসছে। ছাদ থেকে কিছু একটা নাচার মানে কেউ লাফাচ্ছে, সেই আওয়াজ আসছে। আজকের রেকর্ডিংটা করার সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আমাকে। প্যারানর্মাল যে কোনো এক্সপিরিয়েন্সের পডকাস্ট রেকর্ড করার সময় নাকি অনেক সমস্যা হয়ে থাকে। নানা রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ ইন্টারাপশন থেকে শুরু করে ভয়েস ব্রেক বা ক্র্যাকলিং সাউন্ড পর্যন্ত হয়, যার জন্য বারংবার রেকর্ড করতে হয় একটা কলকে। এইসবই আমি অনেক বড় বড় চ্যানেলের ইউটিউবারকে বলতে শুনতাম, বাট আজ আমি এই রেকর্ডিংটা করার সময় নিজে সেই জিনিসটা ফেস করি। এই রেকর্ডিংটা আমাকে তিনবার করতে হয়, তবে গিয়ে আমি কিছুটা পরিষ্কারভাবে রেকর্ডিংটা করতে পেরেছি। শ্রোতা বন্ধুদের বলবো, ইউজ হেডফোন ফর বেস্ট এক্সপিরিয়েন্স। আর অনুলিশাকে অসংখ্য ধন্যবাদ যে এই রেকর্ডিংটাকে তিনবার রেকর্ড করাতে ধৈর্য না হারিয়ে সহযোগিতা করার জন্য। আপনারা শুনছেন টেরর FM, আমি অর্পণ। আপনারাও যদি আমাদের সাথে নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, বা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে মেসেজ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে। চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই বলবো, আমাদের চ্যানেল লাইক করতে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলের লেটেস্ট আপডেট পেতে নিচে আসা বেল নোটিফিকেশনে ক্লিক করুন। তো চলুন শুরু করছি আজকের পডকাস্ট। Tune in and turn off the fear. This is Terror FM. হ্যালো অনু, হ্যাঁ, কেমন আছিস? ভালো আছি। আচ্ছা, তো আমার অনিন্দ্যর সাথে কিছুদিন আগে কথা হয়েছিল, মানে ওনার সাথে একটা রেকর্ডিং ছিল। তো উনি আমাকে তোর কথা খুব করে বলেছিল। আমার তো তোর সাথে কিছুদিন আগে কথা হয়েছিল, তো সেই সময় তোরও সময় হয়ে উঠছিল না, আমারও সময় হয়ে উঠছিল না। ফাইনালি আমাদের একটা সময় পাওয়া গেছে আজকে। আমি শুনেছিলাম অনিন্দ্যদার মুখ থেকে তোর জীবনে এরকম অনেক কিছু ঘটনা ঘটে গেছে। এবার যেদিনকে আমার তোর সাথে কথা হয়েছিল সেদিনকেও তোর খুব একটা সময় ছিল না যে ঘটনাগুলো বলবার মতো। আজকে জানতে চাইবো যে কি এক্স্যাক্টলি ঘটনাগুলো ঘটেছিল। আমার যে ঘটনাটা আছে সেটা হলো যে, এটাকে এটাকে ভুতুড়ে না, একটা বাস্তুজনিত একটা কোনো ঘটনা। ঠিক আছে, আমি তো জানতাম না যে এটা বাস্তুর কোনো সমস্যা। আমি ওরা আমাকে পরে বলেছিল যে এটা বাস্তু রিলেটেড কোনো সমস্যা। যেটা হয়েছিল, আমাদের একটা মানে একতলা বাড়ি ছিল পুরনো। এবং এবার আমাদের মানে আমাদের ফ্যামিলি বলতে আমি, বাবা, মা আর দাদা। তো যাই হোক, একটা মানে 4 BHK বাড়ি, একতলা ঘর। আমি বরাবর হোস্টেলে থেকে এসেছি, আমার দাদাও বাইরে বাইরে থাকতো। বাবা সবসময় বাড়িতে বাবা আর মা থাকতো। আর মা হাউস ওয়াইফ বাড়িতে থাকছিল, এবং বাবার মানে অফিস টাইমিং মোটামুটি শিফটিং ডিউটি যেটা হয়, কখনো সকাল 6টা থেকে দুপুর 2টো, কখনো দুপুর 2টো থেকে রাত 10টা। আর নাইট শিফট যেটা হতো রাত 10টা থেকে সকাল 6টা। ঠিক আছে, তো এই 3টে টাইমের পিরিয়ডে বাবা থাকতো না বাড়ি। ঘটনা যেটা হলো, মানে বাড়িটা একদম সেই লুডোর বোর্ডের মতন। আমি একটু বাড়ির ডেসক্রিপশনটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। চারদিকে যেমন 4টে ঘর, ঠিক আছে, চারদিকে 4টে ঘর, মাঝখান থেকে একটা সিঁড়ি বেরিয়ে গেছে, সিঁড়ি দরজা ওটাই মানে বাউন্ডারি দেওয়া, গেট টেট দেওয়া, সব মাঝখান দিয়ে সিঁড়ি বেরিয়ে গেছে। আর ওটা মানে 4টে রুমের মাঝখানে একটা ঢালাও হল রুম এন্ডে রান্নাঘর। তো বা মা একা থাকতো, যেহেতু সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা মা যখন একা থাকতো, মাকে করতো, মা যেই সাইডে রয়েছে সেই সাইডটুকু লাইট জ্বলতো, বাকিটা লাইট অফ করে রাখতো। আর আমাদের ঠাকুর ঘরটা ছিল একদম সামনে বাম দিকে। ঠাকুর ঘরের যে ব্যাপারটা ছিল, ঠাকুর ঘরের কোনো দরজা ছিল না, জাস্ট একটা ওই মানে দরজার ফ্রেম করা ছিল, কোনো দরজা ছিল না। বলছি মানে যেরকম হয় বাড়িতে যেটা হয়, মানে দরজার কোনো পাল্লা নেই, জাস্ট একটা ফ্রেম দেয়। তো সমস্যা যেটা হয়েছিল, আমার মা যখন বাড়িতে একা, সেটা দেখতো যে বাড়ির উল্টো দিকে মানে মা যে সাইডে রয়েছে, অন্য সাইডে হয়তো লাইট বন্ধ, কোণে কেউ দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে,
উনি কেউ দাঁড়িয়ে আছে, মানে মনে হতো দেখে। মনে হতো ফিল করতো যে ওখানে কর্নারে কারোর একটা এক্সিস্টেন্স ছিল, কেউ একটা দাঁড়িয়ে বা কিছু। লাইট জ্বালবে, কেউ নেই, ব্ল্যাঙ্ক। আচ্ছা। আর মায়ের মনে হতো যে মা ছাড়াও বাড়িতে কেউ নেই। মা ফিল করতো তখন, আর মা ভাবতো যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে বা কেউ ওপাশে ডান দিক থেকে বাম দিক হাঁটাচলা করছে। তখন বসে রয়েছে, তখন বোধ হয় কেউ একটা বসলো, আওয়াজ এলো, খাটে বা বিছানায় বসলে একটা আওয়াজ আসে না? কেউ একটা বসলো, আওয়াজ এসে এই জিনিসগুলো হচ্ছে। এবার স্কুলতে আমি, বাবা বা দাদা, আমরা সবকিছু বলতাম, তো মা হয়তো একা রয়েছে, তাই তাই জন্য একটু হয়তো ভয় পায়। আমরা অত মানে হয় স্বাভাবিক মানুষ এই জিনিসগুলোকে খুব বেশি চট করে সিরিয়াসলি নিতে চায় না, আনটিল অ্যান্ড আনলেস কিছু না কিছু এক্সপিরিয়েন্স। তারপর আরেকটা যেটা ঘটতো, ঠাকুর ঘর থেকে আসতে গন্ধ আসতো। ঠাকুর ঘর থেকে আসতে গন্ধ আসতো? ঠাকুর ঘর থেকে আসতে গন্ধ। এইবার আমি কথাটা যেটা বলছিলাম, দরজা নেই ঠাকুর ঘরে, দরজা বন্ধ করলে না হয় গন্ধ আটকানো যায়। এখানে ফ্যাক্ট হচ্ছে ঠাকুর ঘরের মধ্যে গেলি গন্ধ আসছে, ঠিক ওই দরজার যে ফ্রেমটা রয়েছে ঠাকুর ঘরের জাস্ট বাউন্ডারির সাইডে কোনো গন্ধ নেই। আর তোর বাড়িতে কোথাও থেকে গন্ধ আসছে, তুই জানালা দরজা বন্ধ করলি, সেই ঘরের বাইরে গন্ধ যাওয়ার পসিবিলিটিটা কমে যায়। এখানে কি হচ্ছে, ঠাকুর ঘরের জানালা রয়েছে, দরজা রয়েছে, সবকিছু। এবার আমি যেটা বললাম, ঠাকুর ঘরের কোনো দরজাতে পাল্লা নেই, মানে কোনো ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতন কিছু নেই, জাস্ট একটা ফ্রেম রয়েছে। বুঝতে পারছি। থেকে বাইরে বেরিয়ে আসবি, শুনি দেখি ওই বর্ডারটুকু ক্রস করে চলে এলাম, কোনো গন্ধ নেই, শুধুমাত্র ঠাকুর ঘরের মধ্যে গন্ধ, ইচ্ছে আসতে গন্ধ। আচ্ছা। তো ভালো কথা। তা হতো বাড়ির ছাদে মনে হতো সারাক্ষণ কেউ হাঁটছে, কিছু গড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, বা কেউ পা ঘষছে, সিঁড়ির ঘরের কাছে কেউ পা ঘষে ঘষে হাঁটা চলা করছে। তো সেটা হয় স্বাভাবিক, ঠাকুর মশাইয়ের সাথে কথা বলা, ঠিক আছে। আর আমাদের বাড়ির যিনি কুলো পুরোহিত, আমার সাথে কথা, গ্রামের বাড়িতে, তো বললেন যে আমি তোমাদের বাড়ি অবশ্যই যাবো, দেখবো, কিন্তু মানে উনি যেটা শুনে বলেছিলেন যে খুব সম্ভবত একটা বাস্তুর দোষ থাকে, ঠিক আছে, যেটা আমি পরবর্তীকালে, তুই অনিন্দের কথা বললি, অনিন্দার কথা বললি, ও আমাকে বলেছিল যে ওর যেহেতু একটু নলেজ রয়েছে, ও আমাকে বলেছিল যে এই সমস্ত জিনিস যখন সিমটমস যখন দেখা যায়, যে ঠাকুর ঘর থেকে আসতে গন্ধ, এগুলো বাস্তুর দোষ, ঠিক আছে। এবং এই জিনিসগুলোর সাথে অফকোর্স আমাদের কোন রকম কোনো মানে আমরা পরিচিত ছিলাম না এই জিনিসগুলোর সাথে, যে বাস্তু দোষ হলে কি হতে পারে না হতে পারে। তার আগে বাড়িতে যা যা হয়, গৃহ প্রবেশ করার আগে, মানে বাড়ির নতুন বাড়িতে ঢোকার আগে সমস্ত পুজো আর্চা সবকিছু হয়েছে। যাই হোক, এবার ঠাকুর মশাই একটা কথা বললেন যে তোমাদের বাড়িতে ঈশান কোণ বা উত্তর দিক, যে কোনো একটা দিক, তার কৌটোর মধ্যে নুন রাখবে, ঠিক আছে? একটা করেন সাদা কৌটো, ঠিক আছে? ওর মধ্যে এক কৌটো নুন রেখে দেবে, এবং ওই নুনটা যদি সলভ হয়ে যায় তাহলে জানবে যে বাস্তুর সমস্যা, মানে বাস্তু ঠিক আছে। আর নুনটা যদি এক্সাক্ট নুনের মতনই থাকে তাহলে দেখবা, তাহলে জানবে যে বাস্তুর কোনো দোষ আছে। আচ্ছা। কথা বাবা মা শুনে অ্যাজ ইট ইজ এলো বাড়ি, গ্রামের বাড়ি থেকে বাড়ি ফিরে একটা কৌটোর মধ্যে, এবং বিশ্বাস করবি না, নেক্সট ডে মর্নিং কৌটোর মধ্যে কোনো নুন ছিলই না, একটা তার মধ্যে নুন রাখা, কৌটোটা মুখ বন্ধ, ঠিক আছে। রাত্রে যাওয়ার আগে রেখেছে, শুতে যাওয়ার আগে নুন রেখে গেছে কৌটোর মধ্যে, একটা বন্ধ কৌটোর মধ্যে। পরের দিন সকালবেলা কৌটোর মধ্যে কোনো নুন, নুনও নেই, মানে কোনো জলও নেই? জাস্ট একটা ব্ল্যাঙ্ক শুকনো কৌটো। আচ্ছা। ভালো কথা। তো
স্বাভাবিক ঠাকুর মশাইয়ের সাথে কথা বলা হলো আবার, এবং এই এলেন আমাদের বাড়িতে। আসার পরে সবকিছু দেখলেন, দেখা টাকা আশেপাশে বাড়ির চারদিক ঘোরা টোরা দেখা টাকা করেন। তা বললেন যে বাড়িটাতে, মানে বাড়িটা যেই জায়গায় তৈরি, আসলে বাড়িটা আমার মানে বাবা যখন তৈরি করে এক সময় এই ভিত তোলা জমি অনেকে বিক্রি করে দিয়ে চলে যায়। তখন ভিত তোলা একটা জমি আমার বাবা কিনেছিল। তো তার আগে এর আগে জমিটাতে অ্যাকচুয়ালি কি হতো না হতো তার কোনো নলেজ ছিল না আমার বাবার। আগে জমিটা বিক্রি করে গেছে, যে এই ভিত তোলা জায়গাটা বিক্রি করে গেছে, তিনি কিছু জানেন। ঠিক আছে, আরো কিছু জিনিস, আরো কিছু কথা অ্যাড করি আমি। আমার মা বা বাবা দুজনেই ভীষণ সূক্ষ্ম মানুষ, মানে একদম খাওয়া দাওয়া সবকিছু একদম মানে খুব রেস্ট্রিকশন তা নয়, ঠিক মানুষ বরাবর আমরা ছোট থেকে দেখি। বাড়িতে আসার পর থেকে হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়লে, একদম শরীর ভেঙে পড়লো। আমার বাবার হঠাৎ করে কোমরে অসহ্য যন্ত্রণা, মানে রীতিমতন হাঁটা চলা করতে পারছিল না, হামাগুড়ি দিয়ে হাঁটতে হয়েছে দুদিন। তারপর একটা সার্জারি করা হয় কোমরে। হঠাৎ করে বাড়িতে এসে বুঝে নেই। আমি আর দাদা যতদিন হোস্টেলে থেকেছি ততদিন আমরা সুস্থ। ঠিক আছে, বাড়িতে আসলেই আমাদের শরীর খারাপ, বাড়ি ফিরলেই শরীর খারাপ করতো। যাই হোক, তো মানে আমার মা মারা গেছেন আজকে 4-5 বছর হল, এবং মানে সেই যে অসুস্থ হয়েছে, বহু ট্রিটমেন্ট হয়েছে, প্রপার ট্রিটমেন্ট হয়েছে আমি বলবো, কিন্তু ওই এজ থেকে আর রিকভার করাতে পারিনি না। যাই হোক, ওখানে মানে উনি এলেন, উনি আসার পর যেটা বললেন যে এই জমিতে শ্মশানে, মানে কেউ যখন মারা যায় মাটির ভাও, শ্মশানের খুলি, এই সমস্ত জিনিসগুলো একটা জায়গাতে ফেলা হয়, রাইট? ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, কাঠে যখন পোড়ানো হতো মাটির জিনিসগুলো একটা জায়গায় ফেলা হতো। আর যে মারা গেছে তার হয়তো জামা কাপড় ছেঁড়া হয়েছে বা কিছু, এই জিনিসগুলো সব এক জায়গায় ফেলা হতো। এই জমিটা ছিল সেরকম একটা জায়গা। গ্রামের শ্মশান পরে, শ্মশানটা একটু পরে, গ্রামের এই শ্মশানের যত কিছু পোড়ানো হতো, ইত্যাদি জল দেওয়া হয়, যে সমস্ত জিনিসপত্র, মাঝে মাঝে কিছু কাঠও ফেলা হতো, সেই সব জিনিসপত্র এই জায়গাটাতে ফেলা হতো। সেখান থেকে বাড়ির মধ্যে বাজে রকমের বাস্তুদোষ তৈরি হয়েছে, এবং উনি অন্য কোন রকম সলিউশন দেননি সেই মুহূর্তে, যে মুখ পুজো করো, হ্যানা করো, টানা করো, যেটা করে লোকে। উনি কোন রকম কোনো পুজোর সলিউশন বা কিচ্ছু দেননি। উনি ক্লিয়ার কাট বাবাকে একটাই কথা বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যান এখানে। যাই হোক, তারপরে আরো কিছু ঘটনা ঘটে, বাড়িতে চুরি হয়, ভাঙচুর করে, তারপরেও পাড়ার লোকে কিছু বুঝতে পারেননি। এবার সেটার একটা ব্যাখ্যা হতে পারে হয়তো ক্লোরোফর্ম জাতীয় কিছু স্প্রে করে শীতকালের রাত কিছু করা হয়েছে, তাই জন্য কেউ বুঝতে পারেনি, আমরা কেউ বাড়িতে ছিলাম না, বাড়িতে চুরি হয়েছে। চোর এসে শুধুমাত্র এই ড্রয়ারে খুচরো টাকা, আলমারিতে বেডশিট, এই সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে। যাই হোক, তারপর বাড়িটা বিক্রি করা হয়। বিক্রি করার মানে বাবার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপরে মানে মা কখনবার কিছু না শুনে বাড়িটা বিক্রি করে দেয়, যে এই বাড়িতে কোনোভাবে আর আমি একটা দিনও থাকবো না। তাই তারপর আমরা অন্য জায়গায় শিফট করি। বাবার কন্ডিশন আস্তে 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 বেটার হতে শুরু করে, কিন্তু আমার মায়ের ডিটোরিয়েট করতে শুরু করে, এবং বাড়িটা পরবর্তীকালে বিক্রি করা হয় একজন, এবং যিনি কিনেছিলেন তিনিও আমাদের পরিচিত, মানে ওনাকে বলাও হয়েছিল যে বাড়ির এই মানে সমস্যা রয়েছে। উনি যেহেতু চিনতেন আমাদেরকে, মানে উনি মানে কেনার পারপাসে আসেননি আমাদের কাছে, উনি জাস্ট এসে বলেছিলেন যে আমি বাড়িটা নিতে চাইবো। তো সবই জানতেন, যেহেতু বাবাদের বন্ধু হয়, বাবা মেনশন করেছিল ওনাকে যে এই সমস্যা রয়েছে, তো তারপরেও নিতে চাই, বলছে হ্যাঁ আমি নেবো।
এবং উনি বাড়িটাতে এখনো রয়েছেন। 6-7 বছর হয়ে গেল বাড়িটা বিক্রি হয়ে গেল। আমি আষ্টে গন্ধ, গায়েব হয়ে যাওয়া, এই জিনিসগুলো জানি না সাইন্টিফিক কি ব্যাখ্যা হতে পারে। বাস্তুদোষ ব্যাপারটা মানে খুবই একটা বাজে জিনিস। আমার নিজেরও কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে বাস্তুদোষ যে বাড়িতে থাকে সে বাড়িতে পুজো আর্চা করে হয়তো কাটানো যেতে পারে, কিন্তু বেস্ট সলিউশন হচ্ছে ওই বাড়িটাকে ছেড়ে দেওয়া। এবার মানুষজন হয় কি, এখন যেহেতু আমরা যদি কোনো জায়গায় শিফট করে যাই তো সেইখান থেকে আবার নতুন করে নতুন জায়গায় গিয়ে আবার বসতি বানানো বা নতুন করে ওই ঝামেলার মধ্যে আমরা না যাওয়ার জন্য আমরা ওইখানে স্টিক করে যে করে হোক থাকার জন্য আমরা ভাবতে থাকি যেভাবে হোক যত সমস্যাই আসুক আমরা ওটাকে ওইভাবে ট্যাকেল করে যাবো। কিন্তু হয় কি, আপনি বাস্তু প্রতিকার যদি করেনও তাহলে পরেও প্রবলেম গুলো কিছুটা হলেও কিছু পার্সেন্টেজ হলেও থেকে যায়, বা ভবিষ্যতে চান্স থাকে ওই বাস্তু যেটার যে ক্রিয়াটা করে আপনি হয়তো বাস্তু দোষটা কাটিয়েছেন সেই সমস্যাটা হয়তো আবার কোনোভাবে হয়তো রিটার্ন করতে পারে বাড়িতে, সেটা আপনার অজান্তে। তো বাস্তুর যে ঝামেলাটা আছে এই বাস্তুর যেখানে সমস্যা তৈরি করে, যে বাড়িতে সমস্যা তৈরি করে, বেস্ট উপায় ওই বাড়ি ছেড়ে দেওয়া। আচ্ছা, আর কি কোনো ঘটনা আছে তোর কাছে? তো আরেকটা যেটা ঘটনা, সেটা হচ্ছে আমার মানে 2015 সাল আমার মায়ের এক জেঠু মারা যায় আমার জন্মের আগে, 96-95 কোন সময় উনি মারা যান। এবং উনি বরাবর একটা কথা বলতেন তো থাকাকালীন, বা নর্মালি একটা টার্ম খুব ইউজ করতেন যে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। উনি মারা যান এবং মারা যাওয়ার সময়ও ওনার একটা খুব কনসার্ন ছিল যে আমাকে যদি হাসপাতালে নিয়ে যাস, আমি হাসপাতালে মরতে চাই না, আমাকে নিয়ে যা হাসপাতালে, আমি হাসপাতালে যেতে চাই না এবং আমি হাসপাতালে মরতে চাই না, আমার যা হবে, আমি এই ভিটেতে জন্মেছি, আমাকে যেন এখানেই মানে আমি যেন মরি এখানে। আচ্ছা, তো উনি মারা যান এবং স্বাভাবিক অসুস্থ ছিলেন, হাসপাতালে ট্রিটমেন্ট চলেছে, মারা গেছিলেন। তো মারা যাওয়ার পরে এবার এই কথাটা যেহেতু উনি সবসময় ইউজ করতেন, অবভিয়াসলি ঘরে আনা হয়েছে, বাড়িতে আনা হয়েছে, তো সমস্ত কাজ কারবার সবকিছু হয়েছে যেভাবে হয়, শ্রাদ্ধানুষ্ঠান সবকিছু হয়েছে। তারপর থেকে আমার মা, মামা, দাদু, দিদা যারা সবাই বাড়িতে থাকতেন, একসাথে থাকেন, সবাই কিছু জিনিস এক্সপিরিয়েন্স করে, ঠিক আছে। এবং আমাকে সবসময় মামা বাড়ি গেলে বলা হতো যে রাত্রেবেলা বাইরে বেরোবি না, বাইরের দিকে তাকাবি না, বা আমাদের মামা বাড়ি একটা ঘাট রয়েছে বাইরে, বিশাল রয়েছে, পুকুর ঘাট রয়েছে, ওখানে ওদিকে কখনো বেরোবি না সন্ধ্যের পরে, এই জিনিসগুলো ইউজ কর মানে বলা হয় এখনো। আচ্ছা, কোনো কিছু বুঝতে পারতাম না যে কেন বলে, কি জন্য বলে বা কিছু। তাই হোক, এবার আমার মামা বাড়ির একটু মানে চারপাশটা একটু বোঝাই হুম, যে মামা বাড়ির বাইরে উঠোনে একটা দোলনা থাকে, এখনো রয়েছে দোলনাটা। বাড়িতে দড়ির দোলনা গুলো হতো বাচ্চাদেরকে শোয়ানোর জন্য। হুম, আমার মামা বাড়ির বাড়িটা মানে খুব পুরোনো আদলে তৈরি, ঠিক আছে। একটা ভেতর বাড়ি রয়েছে একটা, বাইরে একটা উঠোন রয়েছে, হুম, ঠিক আছে। এবার ওই উঠোনে একটা দোলনা টাঙানো, পুরোনো দিনের সেই দড়ির দোলনা গুলো হয় না, কাপড়ের দোলনা, দড়ির দোলনা মতো, ঠিক আছে। দোলনা একটা টাঙানো রয়েছে, বাচ্চা শোয়ানো, যে মানে বাচ্চা শোয়ানো হয়, আমরা বড়রাও ধরতে পারি, এরকম একটা বেশ বড় সড়ো একটা দোলনা রয়েছে। আর মামা বাড়ির বাথরুমে একটা চৌবাচ্চা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, মানে গ্রামের দিকে তো জলের কানেকশন তখনো আসেনি, মানে জলের কানেকশন এসেছে 2017-18 সাল নাগাদ এসেছে। আমি যখন এক্সপিরিয়েন্স করেছি জিনিসটা 2015-14 সালে, তখন জলের কোনো রকম কোনো কানেকশন ছিল না। পুকুর থেকে জল তুলে আনা হতো, ওই চৌবাচ্চায় ভরা হতো, চৌবাচ্চায় স্টোর থাকতো জলটা বাথরুমের কাজ কর্মের জন্য। যাই হোক, তো আমার এক মানে মাসি মারা যায়। আচ্ছা, মাসি মারা যাওয়ার সময় বা মামা বাড়িতে সবসময় গেলে ওই সামার ভেকেশন এই সমস্ত জিনিস, এই মাসি মারা যাওয়ার পর মোটামুটি 15-16-17 দিন আমি ছিলাম মামা বাড়িতে। সেভাবে কেউ ছিল না, দাদু, দিদা আর মানে বাকি সবাই যাতায়াত করতো। আমরা দুজন আমি আর মা একদম টানা 17-18 দিন ছিলাম আমরা, which was the longest period.
সেই সময়। তো যাই হোক, রাত্রে শুয়েছি, এবার মা শুয়েছে, মা দিদা দাদু এক ঘরে শুয়েছে, আমি একা একটা রুমে শুয়েছি। দরজা জানালা কিছু বন্ধ করিনি, গরমকাল। আর আমি যে রুমটাতে শুয়েছি ওই রুমের বাইরে উঠোনের বাইরে একটা গেট রয়েছে। উঠোনটা, যেটা আমি বলছিলাম একটু আগে, দোলনা টাঙানো ছিল। আচ্ছা। ঠিক আছে, এবারে জানালাটা মানে রুমের ভেতরে একটা জানালা, সেই জানালা দিয়ে বাইরে দোলনাটুকু দেখা যায়। তো আমি যে রুমে শুয়েছি রুমের জানালাটা দিয়ে দোলনাটা দেখা যায় পরিষ্কার। আচ্ছা। সারাটি জানালা দরজা সব খুলে রেখেছি, গরমকাল যেহেতু। হুম। আর হয়েছে এবার রাত্রিবেলা এরকম 12টা 12:30 বাজে। এবার দোলনা দুললে কি হয়, দোলনা স্যারের যে রিং গুলো হয় ওই রকম দুটো রিং এর সাথে দোলনাটা অ্যাটাচ করা সিলিং এর সাথে। হুম। তো যখন দোলনাটা দোলে কি হয়, একটা সাউন্ড হয়, হুম। পরিষ্কার শুনতে পাচ্ছি 12:30 1টা নাগাদ দোলনা দুললে যে আওয়াজটা আসতে সাউন্ড আসছে। আচ্ছা। এবং আমার হঠাৎ মনে হলো যে দোলনায় বোধহয় আমার দিদা এসে বসলো। সাউন্ডটা বেশ খানিকক্ষণ কন্টিনিউ করবে, একবার মনে হলো যে আমি উঠে গিয়ে বলি যে দিদা তুমি এত রাত্রে কি করছো। সারাদিন এত খাটাখাটনি হচ্ছে বাড়িতে, মানে কাজ চলছে। হুম। তাহলে আমি রুমের লাইটটা জ্বালিয়ে বাইরে দেখলাম তো কিছু নেই, ফাঁকা। দোলনাটা দুলছিল, আওয়াজ পেয়েছি আমি পরিষ্কার, কিন্তু দেখছি ফাঁকা, কেউ নেই দোলনায়। আচ্ছা। বেশ রীতিমতন মানে গায়ে কাঁটা দেয় আমার ছাতাটা। আমি জানালা বন্ধ করি, জানালা বন্ধ করে শুয়ে আনি। কিছুক্ষণ পরে বাথরুম থেকে চৌবাচ্চাতে জল ছিল, আমি বলি চৌবাচ্চার জল, মানে চৌবাচ্চা থেকে কেউ জল নিয়ে পায়ে জল ঢালছে বা কিছু করছে, পা ধরে মানে জল ঢালার আওয়াজ আসছে চৌবাচ্চা থেকে। এত চৌবাচ্চা চাপাটা সরিয়েছে, আওয়াজ পেয়েছি। অ্যালুমিনিয়ামের যে মগটা কোথাও রাখলে আওয়াজ হয় সেই আওয়াজটা পেয়েছি। জল ঢালছে নিচে, আওয়াজ পেয়েছি পরিষ্কার। অ্যাগেন আমি ভাবলাম যে বাড়িতে আরো 3জন রয়েছে, তারা কেউ গেছে, ঠিক আছে। তো ভালো কথা। এবার আমি আমার মানে একটু আগে একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি, আমার আর সাহস হচ্ছে না আমি রুম থেকে বেরোবো। আমি আমার কাছে যে ফোনটা ছিল মায়ের ফোনে ফোন করি যে এরকম আমি আওয়াজ পাচ্ছি বাইরে দোলনায় দুলে, তখন বোধহয় বাথরুমে কেউ গেছে, দাদু হয়তো। তখন মা বললো আচ্ছা দাঁড়া, আমি বাইরে হল রুমে মানে মানে ভেতরের লাইটটা জ্বালিয়ে আমি দেখছি। তো মা লাইট জ্বালিয়েছে এবং রীতিমতন দাদু রুমে ঘুমোচ্ছে, দিদা মায়ের সাথে ঘুমোচ্ছিল, কেউ নেই। কেউ উঠে বাথরুমে যায়নি এবং বাথরুমে কিছু একটা কেউ একজন পা ধুয়েছে বা জল ফেলেছে, যাই হোক। তো এই জিনিসগুলোই সবাই এতদিন বলে আসতো, বিশেষ করে আমরা এক মানুষ খুব এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতাম বাড়িতে। তো সেদিনকে মা মোটামুটি বললো যে তুই ঘুমো, আমি তোর কাছে দিচ্ছি। পরের দিন সকালবেলা মানে মা দাদু দিদা সবার থেকে ফর দ্য ফার্স্ট টাইম আমি এক্সপ্লেনেশন গুলো পাই যে মায়ের বড় জেঠু যিনি ছিলেন উনি সবসময় এই কথাগুলো যে বলতেন না যে আমি এখান থেকে কোথাও যাবো না, এখানেই থাকবো। যেদিন থেকে উনি মারা গেছেন তারপর থেকে সন্ধ্যেবেলা সবাই মনে করে, সবাই ফিল করে যে ঘাটে কেউ বসে রয়েছে। হঠাৎ করে সন্ধ্যেবেলা ঘাটে কাক ডাকে বা মানে কেউ বসলে তা আওয়াজ হয়, হাঁটাচলা করলে ঘাটের দিকে আওয়াজ হয়, সে আওয়াজগুলো হয়। ঠিক আছে, এরকম দোলনায় কেউ দোলে, বাড়িতে ভেতর বাড়ি রয়েছে ওখানে কেউ হাঁটে, আওয়াজ পাওয়া যায়। এইভাবে বাথরুমে চৌবাচ্চা থেকে জল পড়ে, দরজা খোলার আওয়াজ পাওয়া যায়। এই জিনিসগুলো মানে আমার একটু স্বভাব আছে রাত দিয়ে এদিক ওদিক বেরিয়ে যাওয়া, গ্রামের এদিকে একটু ঘুরতে যাব। সবাই পাড়ার মধ্যে সবাই যেহেতু মামা বাড়ির লোকজন, সবাইকে আমি চিনি, এই জিনিস ঠিক হয়েছে। এবার তাই জন্য আমাকে সবসময় সাবধান করা হতো যে রাত্রের দিকে বেরোবি না, ঘাটের দিকে যাবি না, এই জিনিসগুলো বলা হতো।
এবার সামার ভেকেশন বরাবর আমরা যেটা করতাম, সামার ভেকেশনে কদিন বাড়ি যায়, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ এরকম। তো আর ওই সময় যেহেতু সবার ছুটি, সমস্ত মানে মাসির ছেলে মামার মেয়ে সবার যেহেতু ছুটি, হুম মানে একসাথে গ্যাদারিং অনেকজন থাকতো, অনেকজন গ্যাদার থাকতো। তো তখন সেভাবে এত হই হই হয়ে এক জায়গায় শুয়েছি সেভাবে কিছু কখনো এক্সপিরিয়েন্স করিনি, ঠিক আছে? আচ্ছা আর মাসি মারা যাওয়ার পরে যখন আমরা গিয়ে থাকি, তো হুম তখন এই যে একা শোয়া আমি ঘরের মধ্যে, বিশেষ করে এই বাইরের যে ঘরটা যেখানে দোলনার এই উঠোনের পাশের যে রুম, এখানে শোয়া একা, তো এই জিনিসগুলো প্রথমবার এক্সপিরিয়েন্স করি আমি। এতদিন গল্প শুনে আসছিলাম সবার কাছে যে এটা এটা হয়, এটা করবি না, ওটা করবি, বাট 2015-তে এসে আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করি এই জিনিসগুলো, যে সবাই কেন বলে, এই আওয়াজগুলো শুনতে। আচ্ছা, এবার আমার আরেকটা যে ঘটনা আছে আমি শেয়ার করতে চাইবো তোর সাথে। ভৌতিক ঠিক বলা চলে না, আধ্যাত্মিকই বলবো আমি। তো ঘটনাটা 2012-13 সালের। তো উম, আমাদের পুরোনো বাড়িতে, হলদিয়াতে আমাদের বাড়ি। তো ওখানে মানে বাড়িতে আমি রয়েছি দুপুরবেলা, মা রয়েছে। হুম আমি সে সময় অসুস্থ, বাড়ির ভেতরে শুয়ে রয়েছি। তো হঠাৎ করে মানে বাড়ির বাইরে থেকে 17-18 বছর বয়সী একটা মেয়ে, বাড়িতে কেউ আছো এরকম করে ডাক দেয় মাকে। তো মা যায়। এবার আমাদের বাড়িতে যেটা বলার মানে মেন দরজা থেকে একটু ডিস্টেন্সে একটা কোলাপসের গেট রয়েছে। ডিস্টেন্স আচ্ছা। মানে এই একটা বাইক রাখার বা সাইকেল রাখার জন্য যেটুকু স্পেস দরকার, এইটুকু একটা ডিস্টেন্স, তারপরে একটা কোলাপসের গেট। তো মা কাঠের দরজার কাছে গেছে, গিয়ে এরকম দেখছে একটা 17-18 বছর বয়সী একটা মেয়ে, শাড়ি পরা, বিয়ে হয়ে গেছে, কানে গলায় টুকটাক গয়না রয়েছে। তো হুম কটা দুপুর, গরমকাল, দুপুরবেলা 12:30-1টা বাজে। মা ওকে জিজ্ঞেস করেছে যে এই দুপুরবেলা তুই একা একা এরকম ঘুরে বেড়াচ্ছিস কোথায়, কি মানে গায়ে টুকটাক গয়না রয়েছে, দিনকাল ভালো না, এভাবে বলেছে। তখন বললো না, একটু বড্ড বিপদে পড়েছি, একটু যদি ভেতরে আসতে দাও, এরম। এবার আমি ঘরের ভেতর থেকে মাকে ডাক দিয়েছি যে মা কে গো, কে এসছে, এরকম। মা পেছন ঘুরে তাকিয়েছে, আবার সামনের দিকে ঘুরেছে, দেখছে কেউ নেই। মা একটু অবাক হয়েছে। এবার আমাদের গেটের বাইরে বাগান রয়েছে, মা ভেবেছে হয়তো ডান দিকে মানে বাগানের দিকে কোথাও গেছে। মা কোলাপসের গেটটা খুলে বাইরে বেরিয়ে গেছে, দেখছে গোটা বাগান ফাঁকা, আচ্ছা। কেউ নেই। বাড়িতে মা তখন কাকু ছিল না তো তখন? না না না, বাবার তখন একটা মানে ট্রান্সফারের একটা গল্প চলছিল। তো বাবা ভোপালে তখন যাতায়াত ছিল ভোপালে, বাবার সপ্তাহে একদিন বা মাসে একদিন মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে ওখানে যেত। তো বাবা ছিল না, প্লাস দাদা বাইরে থাকতো জানিসই। হুম এবার বাইরে গিয়ে দেখেছে কেউ নেই। আর বাবা সেদিনকেই ভোরবেলা বেরিয়েছে, সকালবেলা বেরিয়েছে খড়গপুর থেকে। তো যাই হোক, এভাবে গেল। মা একটু ভয় পেয়েছে, এভাবে একটা মেয়ে এলো হঠাৎ করে, হাওয়া হয়ে গেল। এবার মায়ের প্রথমে যেটা ভয় লেগেছিল, এই ধরনের ঘটনাগুলো আমরা যে মানে সচরাচর যেভাবে দেখে থাকি, চুরি ডাকাতির সাথে একটু রিলেটেড থাকে, ঠিক আছে? হ্যাঁ যে এরকম হ্যাঁ কেউ একজন এলো, সে ভেতরে ঢুকলো, বাইরে থেকে আরো 4-5 জন, যেটা আমরা মানে দেখে থাকি সচরাচর। হুম তো ভালো। এবার মানে এটা দুপুরবেলা ঘটেছে, তার পরের দিনকে ভোরবেলা 3:30-4টে নাগাদ আমার মায়ের বাপের বাড়ি মানে আমার মামা বাড়ি হচ্ছে তমলুকে। আচ্ছা তো মামা বাড়ির থেকে দুজন লোক, মানে ওনারা হচ্ছেন আমার মামা বাড়িতে এক মদন মোহনের মন্দির রয়েছে, হুম সেখানকার পূজারী, ঠিক আছে? মানে ওনাদের কুলদেবতা। ওনারা 3 ভাই রয়েছেন, 3 ভাই পালা করে পুজো করেন ওখানে। হুম তো যাই হোক, সেখান থেকে 2 ভাই, 2 পূজারী, ওনারা এসছেন বাইরে রীতিমতন মানে একটা গলায় নার্ভাসনেস, একটা ভয় কাজ করছে
ঠিক আছে, ডাকছে, মানে গলা কলিং বেল, কাঁপছে। গলা কাঁপছে, ডাকছে, কলিং বেল বাজাচ্ছে, খোল। আমার মায়ের ডাক নাম ছিল পুটু, ভালো নাম, মানে যেটা হয় পাড়ার লোকজন সেভাবে ডাক নাম ধরে ডাকে। হুম এবং খোল খোল, তাড়াতাড়ি, মানে মা গেছে। এবার মায়ের যেটা খটকা লেগেছে যে ওনারা পাড়ার লোক হলেও কখনো মানে আমাদের হলদিয়াতে আসেননি, হলদিয়ার বাড়িতে কখনো আসেননি। আর আরেকটা জিনিস যেটা হয়েছিল, মানে যেটা হয়, মানে ধর তুই একটা স্পেসিফিক জায়গায় ভেতর দিকে কোথাও একটা থাকিস, লোকে জানে তুই কলকাতায় থাকিস হুম বা কলকাতার অমুক জায়গায় থাকিস, সেখানে এক্স্যাক্ট কোন জায়গায় থাকিস সেখানে একদম মানে স্ট্রেট চলে আসাটা, যদি কেউ খুব প্র্যাকটিস না হয় তোর অ্যাড্রেস সম্বন্ধে, তার পক্ষে আসাটা সম্ভব না। হুম। 2-3 বার না আসা যাওয়া দু করলে তিনবার না আসা যাওয়া করলে সম্ভব না, সেটা গুলিয়ে যায় কোথায় ছিল, একটু অ্যাড্রেস এক্স্যাক্ট কোথায় ছিল মনে পড়ছে না। হুম ওনারা একদম মানে আসা সম্ভব না ওনাদের পক্ষে এইভাবে, ঠিক আছে। মা একটু অবাক হয়েছে, তোমরা কোথা থেকে জেনেছো বা কিছু। তো ফর আ সেকেন্ড মা মনে করলো যে যেহেতু মামা বাড়ির কাছ থেকে এসছে, তো হয়তো দাদু দিদার কাছ থেকে কোথাও থেকে জেনেছে অ্যাড্রেস, সেটা একটা পসিবিলিটি হতে পারে। হুম তো যাই হোক, দরজা খোলা হলো, ওনারা ভেতরে এলেন, আমি উঠে গেলাম, সবকিছু। তো মা এবার মাকে বলছে যে এরকম কাল দুপুরবেলা তোর বাড়িতে কেউ এসেছিল। আমার মা আর আমার গায়ের ওপর দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমরা জাস্ট মানে অদ্ভুত একটা ভয়, কি করে জানতে পারে। হুম তখন বলছে এরকম, মা বলছে তোমরা কি করে জানলে? এসেছিল, হঠাৎ করে একটা মেয়ে এসেছে, এভাবে গায়েব হয়ে গেছে, কিন্তু তোমরা কি করে জানলে? বলছে না, আমরা রাতে স্বপ্নাদেশ পেয়েছি। ওরা রাতে ঘুমিয়ে স্বপ্নাদেশ পেয়েছে, যখন সেই মুহূর্তে উঠে কোনোভাবে বাস, মানে বাস ধরে গাড়ি ধরে যেভাবেই হোক চলে এসছে হলদিয়া, আচ্ছা ঠিক আছে, তমলুক থেকে। আবার বলছে এরকম আমরা স্বপ্নাদেশ পেয়েছি যে তোর বাড়িতে এরকম এসেছিল, আর আমাদেরকে এরকম ইনস্ট্রাকশন, মানে তোর বাড়ির অ্যাড্রেস কি, ঠিকানা কি, ওটা উনি আমাদেরকে বলে দিয়েছেন, আর তোর বাড়িতে কালী পুজো করতে হবে। মানে স্বপ্নাদেশটা কি পেয়েছিল বুঝতে পারলাম না। স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মানে কালী ঠাকুর, মা কালী ওনাদেরকে স্বপ্ন দিয়েছিলেন, স্বপ্নাদেশ দিয়েছিলেন মা কালী, অমুকের বাড়ি যাবি তোরা, তোদেরই গ্রামের মেয়ে, হুম ওর বাড়িতে যাবি অমুক জায়গায়, হুম এবং ওকে গিয়ে বলবি যে এরকম আমি ওর বাড়ি এসেছিলাম আজ, হুম, আর ও যেন আমার পুজো করে, আচ্ছা ঠিক আছে। হুম এবং দুই ভাই যারা দুজনে এসেছিল, দুজনে একই স্বপ্ন দেখেছিল, দুজনে একই স্বপ্ন ঠিক আছে, দেখেছিল। দুজনে একই স্বপ্ন দেখেছিল, যার জন্য উইদাউট মানে ডিসকাসিং উইথ আদার্স, বাকিদের সাথে ডিসকাস না করেই ওরা দুজনেই কোন রকম উঠে চলে এসছে, মানে পরিমণি করে চলে এসছে। পরীক্ষি করে কোনোভাবে চলে এসছে, এবং ওনারা রীতিমতন ভয় পেয়েছিলেন, মানে যেটা হয় এই ধরনের ঘটনা ঘটলে। তো যাই হোক, তারপর বাবাকে জানানো হলো যে এরকম এরকম ঘটনা, এবং আমার বাবা একটু কালী ভক্ত, বেশ ভালো মতন কালী ভক্ত, বাবাও এলো, এবং কখনো অবিশ্বাস করেনি। যাই হোক, তারপরে দক্ষিণা কালীর পুজো হয়েছিল বাড়িতে, এবং কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল সেই সময় বাড়িতে, ঠিক আচ্ছা আছে। এবং বিশ্বাস করবি না, উইদিন আ উইক সমস্ত কিছু রিজলভ হয়ে যায়, মানে একদম ম্যাজিক্যাল একটা ব্যাপার। এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু রিজলভ। কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল সেই মুহূর্তে বাড়িতে। তো যাই হোক, তো এটা একটা মানে আমি জানি না এটা কি কতখানি যুক্তিযুক্ত এবং কি, তো না এরকম হয়, আমিও এটাই। শুনেছি অনেক জায়গায়। যাই হোক, তুই বলছিলি তোর বাবার সাথে কিছু ঘটনা আছে, হ্যাঁ, হ্যাঁ। তো একটা ঘটনা শুনতে চাই, কি ছিল ঘটনা? বাবার এই ঘটনাটা, বাবার কাছ থেকে এই ঘটনাটা বহুবার শুনেছি, মানে যখনই আমার বাবা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তো ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, হোস্টেলে মানুষ। তো বাবার কাছে যখনই হোস্টেলের, মানে আমরা সবাই হোস্টেলে থেকেছি, আমি, দাদা, বাবা, সবাই। তো
তো যখনই হোস্টেল নিয়ে একটা কোনো কথা ওঠে বা ডিসকাশন হয়, বাবা সবসময় এই ঘটনাটা খুব ভালোভাবে মেনশন করে এখনো, এবং যথেষ্ট ভয়ের সাথে। তো ইঞ্জিনিয়ারিং হস্টেল যা হয়, তোর মানে এক একটা রুমে শেয়ারিং রুম, 4-5 জন করে থাকে এক একটা রুমে। হুম এবার বাবার রুম যেটা ছিল, মানে তোর দোতলা বিল্ডিং, হুম আর দোতলা বিল্ডিং এর উপরে ছাদ, ঠিক আছে, আর বাকিগুলো মানে বাকি আশেপাশে অন্য আরো 2-3টে বিল্ডিং রয়েছে। তো সিঁড়ি থেকে উঠে একদম সোজা রুমটা বাবাদের, আর বাকি এপাশ ওপাশ করিডোরে আরো রুম রয়েছে পর 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 পর। আর রুমের মধ্যে 4জন ছিল বাবারা, 4টে খাট, একটা খাট ছিল ফাঁকা, ঠিক আছে। আর মানে এন্ট্রান্স যে দরজাটা, সেই দরজার জাস্ট উল্টো দিকে একটা বারান্দা। মহালয়ার দিন, এবার 2-3 দিন পরে সাবমিশন রয়েছে, তারপর পুজোর ছুটি, সবাই ফিরবে। আর সাবমিশন মানে কলেজ স্টুডেন্টরা যা করে, ডেডলাইনে এসে কাজ করা, ডেডলাইনের আগে এসে কাজ করা। তো রাত জেগে সবাই মিলে এই প্রজেক্টের কাজ করছে, লেখালেখি করছে। তো বেশ ভালো, 2:30-3টে বেজেছে, ভালোই মতন রাত হয়েছে। তারপরে মানে প্ল্যান ছিল যে চলো প্রজেক্ট লিখবো, তারপরে ভোরবেলা সবাই মিলে বসে মহালয়া শুনবো, যা হয়। তো কাজ করছে, হঠাৎ করে দরজায় কেউ নক করেছে। ভালো, উঠে গেছে, দরজা খুলেছে, করিডোরে ডান দিক বাম দিক সব দেখলো, সিঁড়ির নিচে দেখলো, উপরের দিক দেখলো, উপরে ছাদ, একটা লাইট জ্বলছে, কিচ্ছু নেই, কেউ নেই, ফাঁকা। এবার স্বাভাবিক হোস্টেলে যা হয়, আশেপাশের রুমের লোকজন ইয়ার্কি মারে, ভয় দেখানোর চেষ্টা করে কখনো কখনো। এবার সবাই রীতিমতন জেগেছিল। তো দরজা বন্ধ করে, ধুর কেউ এসছে ইয়ার্কি মারছে, দরজা বন্ধ করে বসে গেছে আবার কাজ করতে। আবার 1-2 মিনিট বাদে আবার নক করেছে, আবার বেরিয়ে দেখছে এদিক ওদিক কেউ নেই কোথাও। ও আবার এসেছে, বসেছে, বাড়াবাড়ি করছে এরা, দেখে নেবো পরে, যা হয়। এইভাবে মোটামুটি 6-7 বার হয়েছে। নক করেছে, উঠে গেছে, দেখেছে কেউ নেই, আবার ঘুরে চলে এসেছে। আচ্ছা অনেকবার হয়েছে। হওয়ার পরে 7-8 বার হওয়ার পরে হঠাৎ করে বাবাদের গোটা বিল্ডিং এর ফিউজ উড়ে যায়, লোডশেডিং, ঠিক আছে। আচ্ছা। এবার লোডশেডিং হয়েছে, যা হয়, সব গোটা হোস্টেল মিলে সবাই নিচে নেমে গেছে। বাবার রুমে একজন থেকে গেছিল, তোরা যা, আমি আসছি, একটু কিছু একটা করছিল, একটু মানে কাগজপত্র হয়তো সাইড করে বা কিছু করে, আমি আসছি, তোরা যা। হুম সবাই নেমে গেছে, নেমে নিচে ওই বাবাদের যিনি রান্না করতেন তিনি থাকতেন নিচের তলায়, তারপরে হোস্টেলের ওয়ার্ডেন থাকতেন, হোস্টেল সুপার থাকতেন। হুম সবাই মিলে বেরিয়ে গেছে একসাথে বাইরে উঠোনে। তো 2-3 মিনিট বাদে বাবার রুমে যে একজন থেকে গেছিল, হুম সে রীতিমতন ভয় পেয়ে নিচে নেমে গেছে, দৌড়াতে দৌড়াতে, ঘামতে ঘামতে, ভয়। আচ্ছা আর সবাই দেখে কি হয়েছে, মানে স্বাভাবিক অবাক, এবং ফাঁকা একটা বিল্ডিং থেকে একজন বেরিয়ে আসছে, ভয় পেয়ে গেছে সবাই। এইবার বলছে যে ছাদ থেকে কিছু একটা নাচার, মানে কেউ লাফাচ্ছে, সেই আওয়াজ আসছে। মানে বলছে, ছাদে ধূপধাপ আওয়াজ আসছে। হ্যাঁ। আচ্ছা বলছে আমি রুমে ছিলাম, আর ছাদের ওপর থেকে কিছু একটা আওয়াজ আসছে, ঠিক আছে। তো বলছে ছাদ থেকে আওয়াজ আসছে, বলছে হ্যাঁ, তাড়াতাড়ি চল, ছাদ থেকে আওয়াজ আসছে। আমি রুম টুম সব করে এসছি, আমি কোনো রকম ভয়ে নেমে এসছি প্রাণ বাঁচিয়ে, চল। বলে এবার 9-10 জন মিলে হাতে টর্চ টর্চ সবকিছু নিয়ে ছাদের উপরে গেছে। এবং বিশ্বাস করবি না, মানে আমার বাবা এই ডেসক্রিপশনটা এখনো যখন দেয়, বাবার গায়ে লোম দাঁড়িয়ে দেয়। একটা ছাদ, ফাঁকা ছাদ, ছাদের মধ্যে 10 জন লোক দাঁড়িয়ে রয়েছে, নিচ থেকে সবাই উঠে গেছে, টর্চ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চোখের সামনে থেকে আওয়াজ আসছে, মানে একটা আমরা বুঝতে পারি তো কানে শুনে যে আওয়াজটা এই ডিরেকশন থেকে আসছে, হুম সামনে থেকে আওয়াজ আসছে, সেখানে সবাই টর্চ মেরে দাঁড়িয়ে রয়েছে, আওয়াজ আসছে, কেউ একজন লাফাচ্ছে, অ্যাগ্রেসিভলি লাফাচ্ছে কেউ একজন।
কিন্তু জায়গাটা ব্ল্যাঙ্ক, আচ্ছা জায়গাটা পুরোপুরি ফাঁকা, কেউ নেই, আওয়াজ আসছে, গোটা ছাদ ফাঁকা, গোটা ছাদে কেউ নেই, কিন্তু অসম্ভব রকমের একটা মানে ধূপধাপ আওয়াজ আসছে যে কেউ লাফাচ্ছে। আচ্ছা ভালো কথা, সবাই রীতিমতন ভয় পেয়ে নিচে নেমে গেছে। হুম, নিচে নেমে গিয়ে এবার আর বাবাদের সাথে হস্টেল সুপার এসেছিল, মনে গেছে, এবার বলছে তোমরা মানে ভয় পেও না, সেভাবে ভয় পাওয়ার কিছু নেই, সবাই যে যার রুমে দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ো, ঠিক আছে, দরজা খোলার দরকার নেই যদি কেউ নক করে বা কিছু। তো তারপরে মানে ওই যিনি বাবাদের রান্না করতেন, ঠাকুর ছিলেন, উনি বলেছিলেন যে 3-4 বছর আগে হুম, বাবাদের ওই রুমে একটা স্টুডেন্ট সুসাইড করেছিল, আচ্ছা ঠিক আছে। তো সুসাইড করেছিল এবং মানে উনি প্রিন্সিপালের মেয়ে, কলেজ প্রিন্সিপালের মেয়ের সাথে এক মানে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেটা জানাজানি হয়। প্রিন্সিপাল ওকে ধমক ধমক দেয়, ফাইনাল সেমেস্টারের স্টুডেন্ট, যে যদি এখান থেকে তুমি মানে কিছু না করো, মানে তুমি যদি এই সম্পর্কটা শেষ না করো, মা আমার মেয়ের আশেপাশে ঘোরা যদি বন্ধ না করো, তোমাকে আমি মানে কলেজ পাস আউট হতে দেবো না, আটকে দেবো, সেমেস্টার ক্লিয়ার, পরীক্ষা ক্লিয়ার করতে দেবো না, পেপার ক্লিয়ার করতে দেবো না। তো যাই হোক, সেই সমস্ত ঝামেলা ইত্যাদি নিয়ে ছেলেটা সুসাইড করে এবং ওনার বক্তব্য ছিল যে ওই রুমে মানে বাবাদের ছিল ফার্স্ট ইয়ার, বাবারা নতুন স্টুডেন্ট, তো ওনার বক্তব্য ছিল যে ওই রুমে যারাই থেকেছে সবাই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে, যে এই দিনে মানে দরজায় নক করা, ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে ঘটনা। ঠিক আছে। এটাই ছিল আজকের পডকাস্ট। এইরকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটি শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in,